হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা আগের আমার ব্লগ দেখেছিলে তারা জানো আমি চলে গিয়েছিলাম আমার মেজ মাসির বাড়িতে ঘুরতে। সেখানে আমি প্রথম দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মাসির বাড়িতে গিয়ে আমি পরের দিন কতটা আনন্দের সঙ্গে কাটিয়েছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, কি করেছি, সেটা আমি এই ব্লগে তোমাদেরকে জানাবো। প্রথম দিনের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো যে এই মাসের গরমে মানে আমাদের বদ্দি তার একটা বাগানের খুব শখ আছে। ফুল গাছ থেকে শুরু করে এখানে সব ধরনের গাছ আছে। সেই বাগান ট্যুরটা আমি তোমাদেরকে করাবো বলেছিলাম। আজকে আমি সেই বাগান ট্যুরটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এছাড়াও ইয়েলো কালারেরও কাগজ ফুল গাছ আছে। তাছাড়া প্রথমে যে আম গাছটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু কলমের আম গাছ। এত সুন্দর আম হয়েছে যে সামনে থেকে দেখলেই মনে হয় যে পেড়ে পেড়ে খেয়ে নিই। তারপর দেখো না কত সুন্দর সুন্দর গাছে ছোট ছোট গন্ধরাজ লেবু হয়েছে। এই গাছ থেকে তো আমরা লেবু পেড়ে খেয়েছিলাম। এই লেবুগুলো এখনো ছোট হলেও এর ভেতরের যে রসটা ছিল অনেকটাই, মানে বড় লেবুর থেকে মনে হয় এই ছোট লেবুর গাছে রসগুলো অনেক বেশি। আমাকে তো মাসি বলেছে যে পরে যখন লেবুগুলো বড় হবে তখন এসে একবার নিয়ে যাস। সত্যি কথা বলতে প্রথমবার আমি এই অর্কিডের গাছটা দেখলাম। এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। বর্ষার সময় যেহেতু আমি মাসির বাড়িতে এসেছিলাম তাই এখানে বর্ষার সিজনের যে ফুল গাছগুলো হয় সেইগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আগের বারে যখন আমি শীতকালের সময় এসেছিলাম এই বাগানটা পুরো ফুলে ভরা ছিল। শীতকালের দিকে আমি এই মাসির বাড়িতে আসার চেষ্টা করব। দিদি উইন্টার সিজনে অনেক ফুল গাছ লাগায়, বাগানটা একদম পুরো ভরে যায়। দেখো না কি সুন্দর সুন্দর ছোট ছোট বেগুনও হয়েছে গাছে। উইন্টার সিজনে দিদি নিত্য নতুন অনেক ফুল গাছ লাগায়, সেইগুলো দেখলে মন আর চোখ দুটোই একেবারে জুড়িয়ে যাবে। বাগান ট্যুর তো হয়ে গেল। এরপর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা যদি জানতে হয় পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। দুপুর দুপুর বাগান ঘোরা হয়ে যাওয়ার পরে বিকালবেলায় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাসির বাড়ির কাছাকাছি একটা বিশাল বড় ইটভাটা আছে আর তার কাছেই আছে নদীর পাড়। সেই নদীর পাড়ে আমরা সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি। রেডি হয়ে বেড়াতে বেড়াতে প্রায় 5:30 বেজে গিয়েছিল। মা খুব বকাবকি করছিল আর ওই সময় সূর্য অস্ত যাচ্ছিল। আর নদীর পাড়ে এই সময় সন্ধ্যের দিকে যাওয়াটাও খুব একটা সেফ না। হেঁটে হেঁটে গেলে অনেকটাই সময় লেগে যেত, তাই আমরা সবাই মিলে টোটো করে পৌঁছে গেলাম নদীর পাড়ের কাছাকাছি। টোটো করে নামার পরে আমাদের এখান থেকে ইটভাটার কাছে আরেকটু হেঁটে যেতে হবে, আর ইটভাটা ক্রস করলে তারপরেই আছে নদীর পাড়। টোটো থেকে নেমে 5-10 মিনিট হেঁটে যাওয়ার পরে ইটভাটার কাছে আমি পৌঁছে গেলাম। তারপরে ইটভাটার পেছন থেকে একটা সরু রাস্তা আছে, সেখান থেকে আমি নদীর পাড়ের কাছে পৌঁছে যাব। আমি যখন আগে ডায়মন্ড হারবারের মাসির বাড়িতে গিয়েছিলাম সেখানে নদীর পাড়ে প্রায় ঘুরতে যেতাম, কিন্তু এই মাসির বাড়িতে আমি কখনো এসে নদীর পাড়ে ঘুরতে যাইনি। হ্যাঁ, অনেক ছোট ছিলাম যখন, তখন হয়তো একবার গিয়েছিলাম, মনে আছে সেটা। কিন্তু রিসেন্ট আমি বড় হওয়ার পরে অনেকবারই ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার নদীর পাড়ে যাওয়া কখনো হয়নি। মাসির বাড়ির কাছাকাছি তেমন কোনো ঘোরার জায়গা নেই, শুধু একমাত্র এখান থেকে ইটভাটার কাছাকাছি যাওয়া যায়। এই সামনাসামনি যে নদীর পাড়টা আছে, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে বকখালি ঘুরতে যাব, কিন্তু বকখালিটা অনেকটা দূর হয়ে যাচ্ছে আর সবাইয়ের একটু সময়ের অভাবেই আমরা যেহেতু কম দিনের জন্য ঘুরতে গেছি তাই জন্য আর যাওয়া হয়নি বকখালিটায়। তাই ভাবলাম এই কাছাকাছি যে নদীর পাড়টা আছে এটাই ঘুরে আসি।
সন্ধে হয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ আর নিচে থাকতে পারিনি, কারণ আমি পাহাড় থেকে অনেকটাই নিচে নেমেছিলাম। আর যেখানে আমি বসেছিলাম ওখানে দেখলাম আস্তে আস্তে জল ওপরে উঠে চলে আসছে। তাই ভাবলাম যে ওপরে চলে আসি, আর বেশিক্ষণ ইটভাটার কাছে থাকাটাও উচিত না। নদীর পার ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে ঠিক করে রেখেছিলাম এই মাসির ছোট মেয়ের শ্বশুর বাড়ি কাছাকাছি একদম। আর আমি এই দিদির বাড়ি আগে কখনো যাইনি, তাই ভাবলাম একেবারে যখন ঘুরতে এসেছি দিদির সঙ্গে দেখাও করে আসি, আর দিদির বাড়িটাও ঘোরা হয়ে যাবে। দিদির বাড়ি যেহেতু আগে কখনো আসা হয়নি, তাই জন্য দিদি একটু বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এটা হলো দিদির ডাইনিং রুম, আর এখানে একটা দোলনা আছে। দিদির মেয়ে দোলনা চড়তে খুব পছন্দ করে, তো আমরাও এসে একবার করে দোলনা চড়ে নিলাম। এরপরে দিদি সবাইকে স্প্রাইট খেতে দিয়েছিল। স্প্রাইট খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম দোতলায়, কারণ দিদির বাড়ি আমি আগে কখনো আসিনি, তাই দিদি একটু বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। চলো তোমাদেরকেও বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। বাড়ি ঘোরা হয়ে যাওয়ার পরে দিদি সবাইকে সিঙ্গারা মিষ্টি সব কিছু খেতে দিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা 10টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। রাত্রিবেলায় দিদির বাড়ি থেকে আসার পর ভিডিওটা আমি ওখানেই শেষ করে দিয়েছিলাম। পরের দিন থেকে কন্টিনিউ করছি। আর পরের দিন দুপুরবেলা একটু ব্যস্ত ছিলাম, কারণ তোমরা নিশ্চয়ই আমার আর দিদির শর্ট ভিডিওটা দেখেছিলে নাচের, তো ওই জন্যেই একটু ব্যস্ত ছিলাম। তারপরে দেখো দিদির বাগানে সুন্দর একটা পদ্ম ফুলও কিন্তু ফুটেছিল। চলে যাওয়ার দিনই পদ্ম ফুলটা ফুটেছে, আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে যে আমি যখন এসেছি তখনই পদ্ম ফুলটা ফুটলো। তো আবার কবে মাসির বাড়ি আসবো জানি না। দিদির ছেলে মেয়েটাকে খুব মিস করব, কারণ ওরা তো খুব সুন্দর, আর ওদেরকেই দেখার জন্য এসেছিলাম। তো আজকের যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।